রেকর্ড অন দিস কম্পিউটার। হ্যাঁ, শামীমুর রহমান, তুমি বোধহয় করার চেষ্টা করছো, তোমার ইটা খালি একটু ভুল হয়েছে যুক্তিতে, বুঝতে পারছো? হয়তো করছো। তাহলে এখানে দেখো, তাহলে 701 আমরা আমাদের মূল মূল জিনিসটা হচ্ছে তোমার এটা। 10 মিনিটের বেশি ব্যয় করা যাবে না। ধরো ধরো আমাদের মূল টার্গেটটা হচ্ছে তোমার এইটা, যে ধর 1 নম্বর ছিল বলে এটা, তাই না? যে আমাদের মূল থিমটা এরকম ছিল যে, আমি আবার লিখতেছি, আমরা জানি, ধরো উই নো দিয়ে লিখি যে উই নো। আমি আবার লিখে দিচ্ছি, তোমরা বুঝতে পারবে। উই নো ইফ, ধরো ইফ এ ইজ কম্পোজিট, ধরো কম্পোজিট কম্পোজিট উই নো ইফ এ ইজ কম্পোজিট, তাহলে কি হবে? কি পড়ছিলাম আমরা? দেন দেয়ার এক্সিস্ট এ প্রাইম, তাই না? দেন ধরো দেয়ার এক্সিস্ট এ প্রাইম পি, কি হবে? যে সাজ দ্যাট, ধরো কি বলতেছে, মেইন প্রপার্টি যে এমন ভাবে হলো যে মনে হচ্ছে মিশে গেছে। পি হচ্ছে প্রাইম, এটা হচ্ছে ধরো সাজ দ্যাট কি হবে, এই পি তোমার ডিভাইডস করবে এ কে, এবং এই পির একটা বৈশিষ্ট্য আছে, গতদিন পরে লিখছিলাম, সমস্যা নেই, আগে পরে একই কথা, এন্ড দিয়ে লিখলে। এই পির বৈশিষ্ট্য হচ্ছে তোমার এই পি লেস দ্যান অর ইকুয়াল টু স্কোয়ার রুট অফ এ। এইটাকে আমরা ব্যবহার করব। তাহলে কি ছিল আমাদের অঙ্কটা? ছিল ধরো 701, তাই না? ধরো 701 এরই কত তোমার স্কোয়ার রুট করলে কত হবে জানি, আমি এখানে করছিলাম নিজেই ভুলে গেছি। 26 দশমিক সামথিং হয়, ঠিক আছে, ধরো অ্যাপ্রক্সিমেটলি। বা তুমি যদি ইন্টিজার দিয়ে লেখো এরকম করে লিখতে পারো। আমি ধরো অ্যাপ্রক্সিমেটলি যেহেতু দশমিক, 26.47, অথবা আমরা এরকম করে বলতে পারি যে এটা হচ্ছে 26-এর থেকে বড়, যেহেতু শুধু যদি ইন্টিজার দিয়ে লেখো সমস্যা নেই, একই কথা, একইভাবে তুমি 26-এর থেকে বড় আর হচ্ছে 27-এর থেকে ছোট, যেভাবে বলো, বই এইভাবে করছে। তাহলে এখন তোমাকে দেখতে এতে এখন কি তোমার এই অল প্রাইমস, ধরো অল প্রাইমস ধরো কি লেস দ্যান অর ইকুয়াল টু 701 এর স্কোয়ার রুটের থেকে ছোট সকল প্রাইম কত, এটা বের করা খুব সহজ। যে ধরো 1 থেকে 26 পর্যন্ত যত প্রাইম নাম্বার আছে, এটা কত হবে তোমার বলো দেখি? এই যে 2, আমি লিখতে পারি, বেশি সময় লাগবে না, 2, 3, 5, এই সদীপ দাসেরই করা আছে বোধহয়, মিউট করে রাখো, 7, 11, 13, ধরো 17, 19, আর হচ্ছে ধরো 23, এই পর্যন্তই। তাহলে এখন কি করতে হবে তোমার? জাস্ট এই 2 দিয়ে, ধরো এখন তোমার হাতে তো ক্যালকুলেটর আছে, 2 দিয়ে 701 কে ভাগ করতে হবে, 3 দিয়ে 701 কে ভাগ করতে হবে, 5 দিয়ে 701 কে ভাগ করতে হবে, 7 দিয়ে 701 কে ভাগ করতে হবে, 11 দিয়ে 701 কে ভাগ করতে হবে, 13 দিয়ে 701 কে ভাগ করতে হবে, 17 দিয়ে 701 কে ভাগ করতে হবে, 19 দিয়ে 701 কে ভাগ করতে হবে, 23 দিয়ে 701 কে ভাগ করতে হবে। অল্প কটা ভাগ করতে হবে, দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, তোমার মাত্র 9 বার করতে হবে। তুমি আগে যে লজিক জানতে, সেই লজিকে তোমাকে 350 বার করতে হতো। এটা তুমি দেখতে যে 350 ব্যাকে 2 থেকে শুরু করে 350 পর্যন্ত গেলেও একবারও 701 কে ভাগ করতে পারতো না তুমি। তাহলে তুমি এই জাস্ট এই যে এই 9টা ই করলেই দেখবা যে একটা দিয়েও তোমার ভাগ হবে না। এটা তোমাকে বাই ট্রায়াল এটা করতেই হবে, হাতে করতে হবে, ক্যালকুলেটর ধরে ধরে দেখবা যে কি হচ্ছে না তোমার। তাহলে আমি যদি একটা অঙ্ক খালি লিখে দিই, যে তুমি যদি এটাকে ডিভাইড করো, ডিভাইডিং এত বাই ইচ অফ দিস, ধরো বই লেখা আছে যদিও, লিখে সময় নষ্ট করা, ডিভাইডিং 701 by each of these, ধরো দিস, এখানে বই সুন্দর, অনেক সুন্দর ইংলিশ লাগে, তো এরা আমরা তো ধরো অত ভালো ইংলিশ লাগে, ইন টার্ন লিখছে আবার, মানে পর্যায়ক্রমে আর কি, টার্ন বাই টার্ন। হুম, যেহেতু ওরা তো ওদের মাতৃভাষা ইংলিশ, ইন টার্ন। হ্যাঁ, তাহলে এখানে বলতেছে ওই বই এইভাবে বলছে, আমি বইটা লিখে দিলাম যে উই ফাইন্ড দ্যাট, আমরা কি খুঁজে পাই, এটা তোমার করে দেখতে হবে। উই ফাইন্ড দ্যাট এর ভিতরে একটাও এই 2ও ভাগ করবে না 701 কে, 3ও করবে না, 5ও করবে না, 7ও করবে না, 11 করবে না, 13 করবে না, 17 করবে না, 19 করবে না, 23 করবে না। যদি না করে তাহলে কি সিদ্ধান্তে আসতে পারবো বলো দেখি? হুম,
তাহলে 500 এটা একটা প্রাইম। প্রাইম নাম্বার। হ্যাঁ, তাহলে অবশ্যই প্রাইম নাম্বার। তাহলে তোমাকে এটা ফিল করতে হবে যে তুমি মাত্র 9টা জিনিস দিয়ে সিদ্ধান্তে এসে গেলে 9 বার ভাগ করে, কিন্তু তুমি আগে যে 3rd ইয়ার পর্যন্ত যে লজিক জানতে তুমি, সেখানে তোমাকে তোমার এই কম্পিউটার করুক আর তুমি করো, যদি কম্পিউটার করতে খুব দ্রুত করে ফেলতো, তোমাকে 2 থেকে 350 পর্যন্ত করতে হতো। মানে 2 থেকে 350 পর্যন্ত বোধহয় 350 বার, ধরো 350 বার এই কাজ করতে হতো। কিন্তু তুমি মাত্র 9 বার এই কাজ করে এই সিদ্ধান্তে আসতে পারলে যে প্রাইম। তাই এটা কি মজার না? এখন খুব সহজ মনে হয়, কিন্তু প্রথমে যে আবিষ্কার করছিল বা প্রথমে যে, সেটা কিন্তু সে বিস্ময়কর ব্যাপার বলে। ইভেন সেই ধরো এই হাজার হাজার বছর পরে মানুষ আর এর থেকে ভালো কোনো অ্যালগোরিদম আবিষ্কার করতে পারেনি। সেই খ্রিস্টপূর্ব এখন থেকে যে প্রাইম নাম্বারকে বের করার, এর থেকে ভালো কোনো অ্যালগোরিদম আর নেই কম কষ্টের। এটা তোমার ফিল করতে হবে, নাহলে তুমি মজা পাবা না। দ্যাট নান সার্ভ, ধরো এই বই আছে, সমস্যা নেই, বই দেখি। সার্ভ ধরো অ্যাজ এ ডিভিজর, ডিভিজর অ্যাজ এ ডিভিজর অফ, ধরো এটা কিন্তু তোমাকে টেস্ট করতে হবে তোমার হাতে, জাস্ট ক্যালকুলেটর দিয়ে বা এমনি তুমি নিজে নিজে খুব সহজ। এই যে তাহলে এরকম যদি হয়, একটা দিয়ে যদি ভাগ করা না যায়, এর স্কোয়ার রুট থেকে ছোট কোনো প্রাইম না, তাহলে আমাদের সিদ্ধান্ত অবশ্যই অবশ্যই আমাদের থিওরাম বলছে যে 701 কম্পোজিট না। তাহলে কম্পোজিট যদি না হয় তাহলে কি হবে? ইজ প্রাইম। হ্যালো, কি বুঝতে পারছো নাকি? অবশ্যই বুঝতে পারার কথা সবাই। হ্যালো, তুমি যদি একটু কয় মিনিট লাগতো, ধরো 2 মিনিট 3 মিনিট লাগতো আমার ধারণা, কিন্তু তোমাকে তো 2 মিনিট সময় বের করতে হবে, নাহলে তো হবে না। হ্যাঁ, তোমাকে ফিল করতে হবে কি উপকারটা হলো, তাহলে তুমি মজা পাবা, নাহলে কিন্তু মজা পাবা না। সেটাই আমি বারবার বোঝানোর চেষ্টা করছি। তাহলে তুমি সত্যি নিজে নতুন কিছু তৈরি করতে পারবা। হ্যাঁ, যে এটা যদি ফিল করতে পারো যে আমাকে 350 বার এই কাজটা করতে হতো, কিন্তু আমি মাত্র 9 বার এই কাজটা করে সিদ্ধান্ত উপনীত হতে পারছি। ঠিক আছে। আর ওই যে থেকে তোমার 100 থেকে 200 পর্যন্ত এই যুক্তিকে ব্যবহার করে, এই টেকনিককে ব্যবহার করছে, ওটা পড়লেই তোমরা যে কেউ বুঝতে পারবা। ওটা আমার করে দেওয়ার কোনো ইচ্ছা নেই, তোমরা নিজেরাই করতে পারবা, কারণ ওটা করতে একটু সময় লাগবে। হ্যাঁ, এই যুক্তিকে ওটা পড়লেই, বইয়ে যেটা আছে, হ্যাঁ, যে 100 থেকে, তাহলে তোমার এন ধরতে হবে 200। হ্যাঁ, 200 ধরো মৃণময়ী সুন্দর করে করছে, শামীমুর রহমান করছে, ওদের সাথে যোগাযোগ করতে পারো যদি বুঝতে না পারো তোমরা অন্যরা। খুবই সহজ। এরপরে হচ্ছে আমরা আরেকটা জিনিস দিছিলাম, ওটা মানে কত ছিল ভুলে গেছি, 4/1 বোধহয়, তাই না? 4/A ছিল বোধহয়, আমি এটা নিয়ে একটু বলি। আমরা স্বাভাবিক আমরা মানে জেনারেলাইজ করছিলাম। আমরা জানি যে কোনো প্রাইম নাম্বার, ধরো তুমি যদি খেয়াল করে দেখো ছোটবেলায়, বা আমরা ক্লাস √2, √3, বা ধরো √5, হ্যাঁ, ধরো রুট কি বলে যে ধরো √7, স্বাভাবিক এগুলো সব কিন্তু প্রাইম নাম্বারের তোমার বর্গমূল সবসময় ইরেশনাল হতো। কম্পোজিটের যে হবে না তা কিন্তু আমরা বলিনি, ঠিক আছে? কিছু কিছু কম্পোজিটের স্কয়ার রুট তোমার রেশনাল, কিছু কিছু কম্পোজিট কিন্তু ইরেশনাল। কিন্তু একটা নাম্বার যদি তোমার প্রাইম হয়, তার স্কয়ার রুট সবসময়, আমরা মানে ক্লাস 9-এ এইগুলো পড়তাম, এই যে পার্টিকুলার। হ্যাঁ, কিন্তু এখানে এখানে প্রবলেমটা ছিল এরকম যে বলতেছে পি যদি তোমার প্রাইম হয়, পি যদি ধরো প্রাইম হয়, পি পি হচ্ছে যদি প্রাইম, পি ইজ প্রাইম, বলতেছে পি যদি প্রাইম হয়, তাহলে তোমাকে জেনারেল যদি প্রমাণ করতে হবে এটা হচ্ছে ইরেশনাল, তাই না? এটাই ছিল নাকি? ইরেশনাল প্রমাণ করতে হবে, এটাকে তোমার ইরেশনাল ধরো প্রমাণ করতে হবে, ঠিক আছে? তো এটা তো খুবই সহজ, ইরেশনাল প্রমাণ করার চেষ্টা করলে সবাই পারতে। শামীমুরের যদি একটু ভুল হয়েছে, আমরা আমরা ওই রুট যেভাবে করছি সেভাবে, আর তোমরা ছোটবেলায় যেভাবে জানো সেভাবে করলেও কিন্তু হবে। কিন্তু একটা যুক্তি এখানে আমরা ব্যবহার করব, কিন্তু ছোটবেলায় যুক্তিটা আমরা ব্যবহার করি না, হয়তো না বুঝেই করে দিই। সেই ধরো আমরা কন্ট্রাডিকশনে প্রমাণ করব, যে আমরা ধরবো, আমি খালি আউটলাইন দেখাচ্ছি, আমি প্রমাণ করে আউটলাইন দেখাচ্ছি যে তোমরা ছোটবেলায় যা করছো তাই দিয়ে, যে
পি হচ্ছে এখানে প্রাইম, এটা কিন্তু বলে দিয়েছে। তাহলে এই যে এটা হচ্ছে তোমারই হবে। ধরো আমরা তাহলে স্বাভাবিক কি ধরি, ধরি যে পি হচ্ছে তোমার, আমরা ধরি হচ্ছে এই যে কন্ট্রাডিকশন, মানে এটাকে ধরি হচ্ছে পি হচ্ছে রেশনাল ধরি, আমি সংক্ষেপে লিখছি সব কিন্তু রেশনাল, তাই না? পি কে রেশনাল ধরি, বানান টানান তোমরা ঠিক করে নাও। তাহলে রেশনাল ধরা মানে ধরো এই যে পি কে আমরা কি করতে পারি, ধরো এ বাই বি, তাই না? যেখানে এ বি, ধরো এখানে এ বি ইন্টিজার দিয়াই ভালো, মিনিমাম ওই যদি খালি ন্যাচারাল নাম্বার দিস, হ্যাঁ, বি ধরো নট ইকুয়াল টু 0, তাই না? আর হচ্ছে এখানে হচ্ছে তোমার আরো আমরা ধরতে পারি, কারণ কি জিসিডি অফ এ বি এরকম ধরতে পারি 1, তাই না? এখন আমি তোমাদের কাছে এই প্রশ্ন করছিলাম কেন এটা ধরতে পারি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। কারণ যাই লেখো না কেন তুমি কাটাকাটি করে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারো। তাহলে লঘিষ্ঠ আকারে প্রকাশ হয়ে গেলে কিন্তু এ আর বি জিসিডি 1 ছাড়া কিছু হবে না। তাহলে এখন আগের মতো ধরো স্কোয়ার টাস্কোয়ার করে সব দিকে তুমি কিছু ক্যালকুলেশন করে ধরো এরকম পাবা, তাই না? যে বি স্কোয়ার পি ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার। আল আমিন সাহেবের কি শোনা যাচ্ছে? তাহলে এই যে ঠিক আছে, আমরা এই স্কোয়ার টাস্কোয়ার করে গুণটুন করে, তাহলে এখানে কি ইমপ্লাই করে বলো দেখি, এখানে কি ইমপ্লাই করছে? এখানে যেমন শামীমুর রহমান ভুল করছে, এখানে কি ইমপ্লাই করে বলো দেখি? স্যার ওখানে পি হবে স্যার, এখানে বি পি স্কয়ার হবে, পি। সরি পি স্কয়ার বি হবে না, হ্যাঁ সরি এটা বি দিয়ে হবে, পি সরি স্কয়ার বি। হ্যাঁ পি হবে, সরি পি স্কয়ার বি হবে। ঠিক আছে, তাহলে এখানে তোমার কি হবে, এটা আমরা কি বলতেছি যে বি এর সাথে কোনো কিছু, এই যে তোমার পি স্কয়ারের সাথে কোনো কিছু গুণ করে, তাহলে আমরা এরকম বলতে পারি কিন্তু পি স্কয়ার ডিভাইডস কাকে, ও সরি ভুল হয়ে গেছে তো, এখানে তো পি হবে, তাই না? বি স্কয়ার পি হবে, ওখানে পি স্কয়ার হবে না। সরি এই যে এটা হবে, আমি ভুল করছি, হ্যাঁ এই যে তাহলে এটা কি পির সাথে কোনো কিছুকে গুণ করে আমরা এ স্কয়ার পাচ্ছি, মানে কি পি তোমার এ স্কয়ার কে ডিভাইডস করে, তাই না? তাহলে এখন এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, এইখানে কেন লিখতে পারলে বলো দেখি, যে পি এ কে ডিভাইডস করে, এটা কেন ইমপ্লাই করে, এটা হচ্ছে আসল লজিক। পি যদি এ স্কয়ার কে ডিভাইডস করে, পি কেন এ কে ডিভাইড করে? এটা তো সবসময় করবে না। এই যে দেখো এটা কিন্তু সবসময় করবে না, যে আমি যদি এখানে দিয়ে দিই 2 স্কয়ার ধরো 4 কে ডিভাইড করে, 2 কি 4 কে ডিভাইডস করে? 2 স্কয়ার কিন্তু 4 কে ডিভাইডস করে, 2 ও না সরি উল্টে গেছে, আমি উল্টা চাই, সরি উল্টা আমি উল্টা লিখে ফেলছি। 4 ধরো 2 স্কয়ার কে ডিভাইডস করে, 4 কি 2 কে ডিভাইডস করে? ক্লাস ধরো 9 এর বইয়ে এমনি লিখে দিয়ে যে পি যদি এ স্কয়ার কে ডিভাইডস করে, পি ও ধরো 2 যদি লিখে দিছে, মানে আসলে ওরা সবাই জানে তাই মনে করে আর কি। তো আমি জানি তোমরা এখন জানো এটা কেন লিখতে পারবো, পি যদি এ স্কয়ার কে ডিভাইডস করে, পি কি এ কে ডিভাইডস করবে কেন, কে বলতে পারবে? স্যার যেহেতু এখানে পিটা প্রাইম স্যার। হ্যাঁ এই যে পি যেহেতু প্রাইম, আমরা একটা থিওরাম পড়ছিলাম, এই পি প্রাইম যেহেতু পি প্রাইম, কেন পি প্রাইম হলে কেন এই বৈশিষ্ট্য থাকবে? দেখো আমরা একটা জানি কিন্তু, এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, যে পি যদি প্রাইম হয় আর যদি এ বি যদি দুটো ইন্টিজার হয় তাহলে যে কোনো একটাকে ডিভাইড করবে। হ্যাঁ তাহলে আমরা আমরা পি এ স্কয়ার কে এরকম এরকম লিখতে পারি না, এ ইনটু ধরো এ, আমরা পড়ছিলাম একে একে, তাহলে অবশ্যই কি এখান থেকে আমরা কি পি এ কে ডিভাইডস করবে, অর ধরো পি এ কে ডিভাইডস করবে, মানে কি আসলে পি এ কে ডিভাইডস করবে, প্রাইম না হলে কিন্তু করবে না। এই দেখো এখানে সমস্যা ঘটাইছিল, 4 তো প্রাইম নাম্বার না, এই জন্যই সমস্যা ঘটাইছিল কিন্তু, যে 4 2 এর স্কয়ার কে ডিভাইডস করে কিন্তু 4 2 কে ডিভাইডস করে না, কিন্তু এই এ যদি প্রাইম হতো তাহলে কিন্তু এটা সত্যি, এটা আমরা এই থিওরাম আমরা পড়ছিলাম। ধরো ক্লাস 9 এর বই কিন্তু এরকম করে দেওয়া থাকে, 2 ধরো এ স্কয়ার কে ডিভাইডস করে, 2 ধরো এ কে ডিভাইডস করে, এরকম বলে দেওয়া আছে ডাইরেক্ট। ওখানে আমরা অন্য প্রাইমের যুক্তি না, অন্য যুক্তি ব্যবহার করে ই করতে পারি, কেউ বলতে পারবা জানো ওখানে ধরো কি যুক্তি ব্যবহার করছে? স্যার ওখানে তো ওই হ্যাঁ দুইটা মানের মধ্যে একটা ফ্র্যাকশন হতে পারে না। ফ্র্যাকশন হতে পারে না, সে তো ফ্র্যাকশনের কোনো স্যার পিবি ইকুয়াল টু না না পিবি না ইকুয়াল টু ওরে অন্য যুক্তি ব্যবহার করছে, ওরে তো এই যুক্তি না, সেটা ফ্র্যাকশন বানাইছে।
হ্যাঁ সে ওটা ওটা অন্য যুক্তি অবশ্যই, ওটা ঠিক আছে, কিন্তু সাইনের যুক্তিটা এইটা কি যুক্তি ব্যবহার করছে? ধর আমরা তো এই থিওরেমটা পড়ছিলাম, পি যদি প্রাইম হয়, পি যদি এ গুণ এ কে ডিভাইডস করে, তাহলে পি অবশ্যই এ কে ডিভাইডস করবে। এই যে সেই যুক্তিতে খালি তোমার এখানে খালি লিখতে হবে পি প্রাইম। প্রাইম না হলে কিন্তু এটা সত্য হবে না। এই যে দেখো, তুমি যদি এখানে 9 দাও, 9 গুণ 3 এর স্কয়ার, 9 কিন্তু 3 এর স্কয়ার কে ডিভাইডস করে, কিন্তু 9 কিন্তু 3 কে ডিভাইডস করে না, কারণ এই সমস্যা কি 9 প্রাইম না তাই। কিন্তু পি যদি প্রাইম হয়, একে যদি ডিভাইডস করে তাহলে অবশ্যই অবশ্যই। কিন্তু ধরো আমি জাস্ট ক্লাস 9 এ ধরো পার্টিকুলারলি এইটা লেখে, তুমি দেখবা যে এই যে ধরো এরকম লেখে 2 যদি এ স্কয়ার কে ডিভাইডস করে, এটা কিন্তু আমাদের অঙ্কের অংশ না, সরি অন্য গালি দিয়ে লিখি আবার গোলমাল হয়ে যাবে শেষ করে। ক্লাস এই যে 2 যদি এ স্কয়ার কে ডিভাইডস করে, তাহলে ধরো 2a কে ডিভাইডস করবে, কে বলতে পারবে? হ্যাঁ প্রায় এই যুক্তি খাটালে হবে, আমরা যেটা পড়ছি যেহেতু 2 প্রাইম, এই যুক্তি তো ওকে, কিন্তু আমরা তো ওই সময় এই থিওরাম জানতাম না, তাহলে ইসে কোন থিওরাম ব্যবহার করছে কে বলতে পারবে? 2 ধরো a কে ডিভাইডস করে, হ্যাঁ হ্যালো হুম ক্লাস 2 এ এখানে অন্য একটা লজিক ছিল স্যার, বুঝতে পারলাম না। মানে ক্লাস 2 এ যে একটা লজিক ছিল, যেমন স্যার আমরা যদি লিখি স্যার সাপোজ √2 ইকুয়াল টু পি কিউ, পি বাই কিউ, তাহলে স্যার এটাকে যদি আমরা স্কয়ার করি, তাহলে আমরা লিখতে পারি হলো 2q ইকুয়াল টু পি স্কয়ার। হ্যাঁ না সেটা তো ঠিক আছে। কিন্তু তো এখানে 2q স্পষ্ট তো এখানে দেখা যাচ্ছে যে 2q স্পষ্ট একটা হলো মানে না না ইন্টিজার, বাট না সেটা তো হ্যাঁ তোমার না ইন্টিজার, না ইন্টিজার ওই যুক্তিতে আসছে না। আমি এই এখানে ধরো 2 ছিল, ওই যুক্তি ঠিক আছে, সেটা তো আমি বললাম ধর ওই যুক্তি ঠিক আছে, একটা একদিকে ফ্র্যাকশন হচ্ছে, একদিকে তোমার কি হচ্ছে ইন্টিজার হচ্ছে, এই জন্য কন্ট্রাডিকশন দেখাচ্ছে, ওটা ঠিক আছে অবশ্যই। কিন্তু আমি করছি তোমার এইটা, এখানে তো পিস জায়গা 2 ছিল, তাই না? ধরো 2 অসুবিধা নেই, আমি বুঝতে পারছি। 2 যদি ধরো a স্কয়ার কে ভাগ করে, তাহলে এই a স্কয়ার কি সংখ্যা বলতে পারো তোমরা? অবশ্যই ইভেন নাম্বার নাকি? 2 যদি a স্কয়ার কে ভাগ করে, 2 অবশ্যই অবশ্যই কিন্তু ইভেন নাম্বার, কারণ 2 এর তোমার যে কোনো মাল্টিপল কিন্তু ইভেন নাম্বার নাকি? 2 এর যে কোনো মাল্টিপল কিন্তু ইভেন নাম্বার। তাহলে আমরা এখান থেকে তুমি যেহেতু প্রমাণ করছো 2 a স্কয়ার কে ডিভাইড করে, তাহলে তুমি নিশ্চিত a স্কয়ার হচ্ছে ইভেন নাম্বার। এখন আমরা জানি যে এই যে একটা কোনো একটা সংখ্যার বর্গ হচ্ছে ইভেন নাম্বার, তাহলে আমরা কিন্তু জানি, এটা জানো তোমরা যে যে অড নাম্বারের বর্গ সবসময় অড নাম্বার হয়, জানো না? এটা জানো 2k + 1 এর হোল স্কয়ার করলে ক্লাস 9 এ আছে, এটা ওই যুক্তিকে ব্যবহার করছে যে অড নাম্বারের বর্গ সবসময় অড নাম্বার হয়। তাহলে a স্কয়ার যেহেতু ইভেন নাম্বার, তাহলে a অবশ্যই ইভেন নাম্বার তোমার, কারণ ইভেন নাম্বারের বর্গ সবসময় ইভেন হয়, অড নাম্বারের বর্গ সবসময় অড হয়। তাহলে তুমি এখান থেকে প্রমাণ করলে 2 যেহেতু a স্কয়ার কে ডিভাইড করে, তাহলে a স্কয়ার অবশ্যই ইভেন নাম্বার। আর যেহেতু a স্কয়ার ইভেন নাম্বার, আমরা যেহেতু জানি যে ইভেন নাম্বারের বর্গ ইভেন হয়, অড নাম্বারের বর্গ সবসময় অড হয়, তাহলে যেহেতু a স্কয়ার ইভেন নাম্বার, তাহলে a ও ইভেন নাম্বার। a যদি ইভেন নাম্বার হয়, তাহলে যে কোনো ইভেন নাম্বারকে কিন্তু 2 ডিভাইডস করে, এই জন্য এটা আমরা লিখতে পারি যে 2 ডিভাইডস a, নাকি বুঝতে পারোনি? এই থিওরাম যদি না জানতাম, এখন তো আমরা ধরো এই থিওরাম জানি, এটা কিন্তু অন্য কোনো প্রাইমের জন্য কাজ করবে না এটা, ঠিক আছে? অন্য কোনো প্রাইমের জন্য কাজ করে, এই জন্য ছোটবেলায় ক্লাস 9 এ কখনো বলে না যে কোনো প্রাইমের ক্ষেত্রে এই থিওরাম সত্য, সেটা বলে না। এই জন্য খালি তোমার বলে যে √2 √3 বা √5, এবং এই জন্য এখন ওই নতুন কন্ট্রাডিকশন আছে যে একদিকে তোমার ইন্টিজার আর একদিকে ফ্র্যাকশন বানাইছে, কন্ট্রাডিকশন। একটা ইন্টিজার কখনো ফ্র্যাকশনের সমান হতে পারে না, এই যুক্তি এখন অ্যাপ্লাই করছে বইয়ে, কারণ এইখানে একটা গ্যাপ ছিল। হ্যাঁ নাকি বুঝতে পারোনি? হ্যালো, জি স্যার। বুঝতে পারছো? যেহেতু 2a কে ডিভাইড করে অবশ্যই ইভেন নাম্বার, তুমি এটা কিন্তু জানো যে ইভেন নাম্বারের বর্গ সবসময় ইভেন হয়, এটা প্রমাণ করা খুব সহজ। এগুলো মানে সবসময় প্রমাণ করার চেষ্টা করতে হয়। ধরো এই যে ধরো ইভেন নাম্বারের চেহারা কি তোমরা জানো 2k, তাই না? তাহলে তুমি যদি 2k এর স্কয়ার করো, তাহলে কত হবে দেখো 4k স্কয়ার। তাহলে তুমি 4k স্কয়ার কে কি লিখতে পারো বলো দেখি? 2 × 2k স্কয়ার। তাহলে অবশ্যই কি এটা ইভেন নাম্বার, কিন্তু দেখো যে তুমি যদি একটা ইভেন নাম্বারকে বর্গ করো, এই যে 2 × 2k স্কয়ার, তাহলে এটাকে যদি তুমি একটা ইন্টিজার ধরো, এটাকে যদি ধরো যে 2 × s ধরো,
তাহলে কি এটা সবসময় ইভেন নাম্বার, তাহলে যে কোনো ইভেন নাম্বারের বর্গ সবসময় ইভেন। এই যে যেহেতু আমরা বলছি 2a² কে ডিভাইড করে, তাহলে অবশ্যই a স্কয়ার ইভেন। যেহেতু a স্কয়ার ইভেন, এ কোনো একটা a কে বর্গ করে যে স্কয়ার পাইছি, তাহলে অবশ্যই a ও নিজে ইভেন। a যেহেতু নিজে ইভেন, তাহলে অবশ্যই সে 2 দ্বারা বিভাজ্য। আসলে এই জিনিসটা বোঝানোর জন্যই আমি এই প্রবলেমটা দিছিলাম। এটা কিন্তু অন্য কোনো প্রাইমের ক্ষেত্রে কাজ করবে না, তখন তোমাকে আমরা যে থিওরাম কয়েকদিন আগে শিখছি সেটাকে ব্যবহার করতে হবে। যেহেতু পি প্রাইম, তাহলে অবশ্যই পি যদি a স্কয়ার কে ডিভাইড করে, পি a কে ডিভাইড করবে। ঠিক আছে নাকি? প্রশ্ন আছে কারো? এটা কিন্তু তুমি ইন্টারমিডিয়েটও পড়ছো ধরো, তাই না? যে এটা হলেই আমরা এটা 2 ডিভাইডস এ, বা ইভেন তুমি ধরো সেকেন্ড ইয়ার অ্যানালাইসিসে পড়ছো না এতে? কিন্তু এটা কিন্তু এখানে হয়তো তুমি চিন্তা করছো এখানে একটা গ্যাপ আছে, কিন্তু হয়তো অবশ্যই স্যাররা আমরা জানতাম, হয়তো বলা হতো না অনেক সময় তোমাদেরকে, কিন্তু এই যে খুব সিম্পল যুক্তি। যেহেতু a স্কয়ার ইভেন, তাহলে অবশ্যই a ইভেন, আর a যদি ইভেন হয় তাহলে তাকে 2 অবশ্যই ডিভাইড করবে। তো ঠিক আছে, এটাই বোঝানোর জন্য আমি খালি এটা দিছিলাম। তাহলে এটা দেখালে যে পি a কে ডিভাইড করে, অনুরূপ ভাবে তুমি যেহেতু এই যে আবার এই যুক্তি অ্যাপ্লাই করতে পারো সুন্দর করে। ধরো যদি আমরা এটুকু কিন্তু জাস্ট আমরা ই করলাম, পি a কে ডিভাইড করে মানে কি, তাহলে পি চেহারা কেমন আমরা বলতে পারবো এরকম করে, যে পি যেহেতু a কে ডিভাইড করে, তার মানে a সমান সমান তুমি লিখতে পারো কে পি। এই যে যেহেতু, তাহলে a সমান সমান তুমি ধরো কে পি, কে হচ্ছে যে কোনো একটা ইন্টিজার, কে হচ্ছে যে কোনো একটা ইন্টিজার, জেড লেখাই ভালো এখানে, বুঝছো? হ্যাঁ, তাহলে তুমি আবার আবার ক্যালকুলেশন টান করে আবার এখানে এর মান বসাই দিয়ে তুমি দেখতে পাবা যে আমি আর লিখলাম না, যে এর মান বসাই দিলে ওই সমীকরণে তুমি দেখতে পেলে, সবাই জানো এর মান বসাই দিয়ে তুমি দেখতে পেলে অনুরূপ ভাবে তুমি প্রমাণ করতে পারলে যে পি তোমার ধরো বি কেও ডিভাইডস করে। ঠিক আছে, এটা তুমি, আমি লিখলাম না কিন্তু, পি তোমার ওই একই যুক্তি খাটায়, পি তোমার বি কেও ডিভাইডস করে যেহেতু পি প্রাইম। তাহলে আমরা কি পাচ্ছি, পি এ কেও ডিভাইডস করে, পি বি কেও ডিভাইডস করে, তাহলে জিসিডি অফ এ বি অবশ্যই তোমার কি হচ্ছে, মিনিমাম পি হবে বা পি এর থেকে বড় হবে। কিন্তু জিসিডি অফ এ বি পি লিখে দিলে কিন্তু ভুল হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এই দেখো কন্ট্রাডিকশন চলে আসছে। কন্ট্রাডিকশন কি চলে আসছে, যে আমরা ধরছিলাম যে, বাট তুমি জানো যে পি তো সবসময় প্রাইম, পি তো অবশ্যই গ্রেটার দ্যান অন, তাহলে আমরা অবশ্যই এখানে পেয়ে গেলাম যে জিসিডি, আমরা অবশ্যই এখানে পেয়ে গেলাম ধরো জিসিডি অফ এ বি, যেহেতু এই যে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু পি, আবার এই পি তোমার গ্রেটার দ্যান ইকুয়াল টু অন, তাহলে আমরা কি পেয়ে গেলাম, এটা কন্ট্রাডিকশন পেয়ে গেছি। যে ধরো আমরা এটা কি ইমপ্লাইজ করছে আসলে, জিসিডি অফ এ বি গ্রেটার দ্যান অন, কিন্তু তুমি ধরছিলে জিসিডি অফ এ বি হচ্ছে 1, তাহলে কন্ট্রাডিকশন, তাহলে কন্ট্রাডিকশন ফান্ডামেন্টাল থিওরাম অ্যাপ্লাই করে কিন্তু প্রমাণ করতে পারো, ওই বইয়ে যাবেন কন্ট্রাডিকশন, কন্ট্রাডিকশন, অথবা ইন্টিজারের ওটা ব্যবহার করে প্রমাণ করতে পারো সেই। তাহলে তুমি এই যে কন্ট্রাডিকশন, ইন্টিজারটা ব্যবহার করে হয়তো প্রমাণ করা যাবে না, তাহলে কন্ট্রাডিকশন পেয়ে গেলাম। তাহলে অবশ্যই আমরা বলবো, এখানে কিন্তু ক্যালকুলেশন করতে হবে, অতএব আমরা বলবো অবশ্যই যে কোনো প্রাইম নাম্বারের বর্গমূল হচ্ছে তোমার, অতএব এত ইজ ইরেশনাল, ইরেশনাল। হ্যাঁ, ইফ পি ইজ ধরো প্রাইম, তোমাদের মতো করে লিখবে এগুলো, আমি জাস্ট একটা আউটলাইন দিলাম। ঠিক আছে, কারো প্রশ্ন আছে? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ আমাকে নাকি? ইন্টিজারটা ব্যবহার করে করলে তো কোনো সমস্যা নাই, তাই না? ওটা তো ছোট হবে একদম। কিন্তু ইন্টিজারে তুমি এটাকে রুট টু কে বলতে পারো খুব সহজে, যে ও হচ্ছে, কিন্তু যে কোনো প্রাইমের জন্য যে বলতে পারো কিনা ওটা ফ্যাক্ট ই, সেটা কিন্তু মুশকিল একটু। ঠিক আছে, বুঝতে পারছো? রুট টু, পার্টিকুলার রুট টুর জন্য আমরা বলতে পারি, কিন্তু যে কোনো, তুমি তো প্রাইমকেই চেনো না, আমরা প্রমাণ করলাম যে প্রাইম হচ্ছে অসীম সংখ্যক, তাহলে লজিক্যালি একটু তোমার গ্যাপ থাকবে কিন্তু, তাই না? বুঝতে পারছো? স্যার বুঝতে পারছি। হ্যাঁ, ফিল করতে হবে এটা। হ্যাঁ, ওটা দিয়ে পারবা না স্যার। হ্যাঁ বলো, কে পলাশ? স্যার, জিসিডি অফ এবি গ্রেটার দ্যান ইকুয়াল টু পি, এইখান থেকে যদি আরেকবার একটু রিভিউ করতে একটু ভালো। এই জায়গা জি স্যার, এখান থেকে দিছে, ঠিক আছে। ধরো আমরা তো পাইছি পি কি তোমার এ কেও ডিভাইডস করে, পি হচ্ছে তোমার বি কেও ডিভাইডস করে, তাই না? জি স্যার। এই পর্যন্ত সমস্যা নেই, এখানে কিন্তু আমি 2-4 লাইন লিখিনি, এটা সিম্পল, সবাই করতে পারবা।
তাহলে এখানে তোমাদের আমরা এটা কি বুঝতে পারছো যেহেতু পি কিন্তু এরও ডিভিজর, মানে পি কিন্তু কমন ডিভিজর এ আর বি এর, তাই না? জি স্যার। তাহলে জিসিডি অফ এ বি তে পি হবে তা জানি না, কিন্তু পি বা পি এর থেকে বড় কেউ থাকতে পারে, এটা আমরা নিশ্চিত, তাই তো? জি স্যার। তাহলে জিসিডি অফ এ বি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু পি কিন্তু তোমার অবশ্যই, কিন্তু আমরা কি জানি পি কি প্রাইম না? জি স্যার। কিন্তু যে কোনো প্রাইম নাম্বার কি একের থেকে বড় না? জি স্যার। তাহলে তুমি এখানে কি পেলে যে জিসিডি অফ এ বি এটা তো তুমি প্রমাণ করছো গ্রেটার দ্যান ইকুয়াল টু পি, সেই পি আবার কি তোমার গ্রেটার দ্যান 1, তাই না? জি স্যার। তাহলে এই ইনইকুয়ালিটিটা কি ইমপ্লাই করছে যে জিসিডি অফ এ বি হচ্ছে কি আসলে গ্রেটার দ্যান 1 নাকি? জি স্যার। তাহলে কিন্তু তুমি কি ধরছিলে জিসিডি অফ এ বি সমান তো ধরছিলে 1, কিন্তু তোমার প্রমাণ হয়ে গেছে জিসিডি অফ এ বি কখনো 1 হতে পারে না, গ্রেটার দ্যান 1, মানে কি কন্ট্রাডিকশন না এটা? ও জি স্যার, বুঝতে পারছি। কন্ট্রাডিকশন। তাহলে কন্ট্রাডিকশন কেন আসছে? তুমি ধরছিলে হচ্ছে রুট ওভার পি হচ্ছে রেশনাল, ধরে তুমি কন্ট্রাডিকশন পাইছো, তাহলে কি রুট ওভার পি তো রেশনাল হতে পারে না, ইরেশনাল সেটা যদি পি প্রাইম হয়, ঠিক আছে? হ্যাঁ জি স্যার, ইনশাআল্লাহ। হ্যাঁ না নিজে একটু করলে আরো ক্লিয়ার হবে। হ্যাঁ তা ঠিক আছে, সরি আমি তো 20 মিনিট নষ্ট করবো, ব্যয় করবো বলছি, আধা ঘন্টা হয়ে গেছে ব্যয় নাকি? নিজের একটু চেষ্টা করলে আসলে তোমার দেখো নিজের একটা চিন্তা করাটা তৈরি হবে। এটা তুমি ভেবো না যে এই চিন্তা করলে তুমি, আমি নিশ্চিত তুমি যদি বিসিএস পরীক্ষা দিতেও যাও সেখানে কাজে দিবে, কারণ বিসিএস পরীক্ষা ধরো আমিও দিচ্ছি, আমিও পাশ করছি, আমিও কি হয়েছি, হ্যাঁ আমি জানি, আমার বিশ্বাস এটা, ঠিক আছে? বুঝতে পারছো? হয়তো ডিরেক্ট কাজ করবে না, অবশ্যই অবশ্যই ইনডিরেক্ট কাজ করবে অজানা জিনিসকে তোমার অ্যান্সার দেওয়ার জন্য, এটা 100% নিশ্চিত। তোমরা হয়তো ভাবছো যে ব্যাংকের পরীক্ষাতে এটা কাজে লাগবে না, অবশ্যই কাজে লাগবে। তুমি আননোন একটা জিনিসকে তোমার সলভ করার সম্ভাবনা 80% বেড়ে, মানে 50% বেড়ে যাবে তুমি যদি চিন্তা না করো তখন, আর চিন্তা করলে। আমি জানি বিশ্বাস করানো মুশকিল এটা তোমাদের, হ্যাঁ অসুবিধা নেই। আর একটা দেখো ইম্পর্টেন্ট প্রবলেম ছিল, বেশি সময় নিয়ে ফেলছি সরি, এটা খুব মজার প্রবলেম ছিল, এবং এটা যেমন করতে পারছে যে মিনিমাই করতে পারছে, এটা করতে পারিনি বোধহয়। আসলে এটা কিন্তু কিছু না, আমরা যা পড়ছি তাই না, এই যে বলছে কি এটা ছিল না একটা প্রবলেম তোমার, যে শো দ্যাট এনি কম্পোজিট 3-digit নাম্বার মাস্ট হ্যাভ এ প্রাইম ফ্যাক্টর লেস দ্যান অর ইকুয়াল টু 31। এটা কি প্রশ্নটা কি বুঝতে পারছো তোমরা? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, শুনুন। বলছে যে শো দ্যাট এনি কম্পোজিট 3-digit নাম্বার, তোমাকে বলে দিচ্ছে যে কোনো 3 ডিজিট মানে 3টে ডিজিট নিয়ে একটা কম্পোজিট নাম্বার মাস্ট হ্যাভ এ প্রাইম ফ্যাক্টর লেস দ্যান অর ইকুয়াল টু 31। যে যে কোনো তোমার কম্পোজিট নাম্বার, যে 3 ডিজিটের কম্পোজিট নাম্বারের তোমার একটা প্রাইম ফ্যাক্টর অবশ্যই অবশ্যই থাকবে যে হচ্ছে লেস দ্যান অর ইকুয়াল টু 31। আসলে আমরা যা ওইটারই অ্যাপ্লিকেশন একটা। বলো দেখি সবচেয়ে বড় 3 ডিজিটের নাম্বার কত? সবচেয়ে বড় 3 ডিজিটের নাম্বার কত? 999। 999, তাই না? এই যে ধরো আমি জাস্ট হিন্টস দিচ্ছি, তোমরা অবশ্যই করতে পারবা। ধরো এই যে ধরো 999, এটা কিন্তু সবচেয়ে বড়, সরি হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে না তাই না, এটা কিন্তু তোমার সবচেয়ে বড়, ধরো সবচেয়ে বড় 3 ডিজিটের ইন্টিজার নাম্বার। কম্পোজিট কিনা আমরা তা জানি না তাই না, নাম্বার। স্যার যে কোনো নাম্বার নিলে হবে না, বড় নাম্বার নিতে হবে? যে কোনো নাম্বার নিলে তো মুশকিল আছে, কি দেখাচ্ছি দেখো, যে যে কোনো নাম্বার নিলে সমস্যা আছে অবশ্যই। তাহলে আমরা কি বলছিলাম যে একটা নাম্বার যদি কম্পোজিট হয়, ওই আগের থিওরাম, কম্পোজিট হলে কি হবে বলো দেখি, যে তুমি দেয়ার এক্সিস্ট এরকম একটা প্রাইম পাবা পি, তাই না? দেয়ার এক্সিস্ট এ প্রাইম পি, তাই না? কি হবে, আমি আর পুরা লিখতেছি না, তোমরা এটা জানো। দেয়ার এক্সিস্ট এ প্রাইম পি, যে যে পি তোমার হচ্ছে, ধরো সেই পির বৈশিষ্ট্য হচ্ছে সেই পি, পি কিন্তু প্রাইম, আমি আর লিখতেছি না কারণ অনেকবার লিখছি, এই যে এত এন্ড কি করবে কম্পোজিট যদি হয়,
সে তোমার কি করবে, এই 999 কে ভাগ করবে নাকি, করবে না? এটাই আমরা পড়ছি, কিন্তু মূল পয়েন্ট হচ্ছে এটা আমাদের, নাকি না? এটা বুঝতে পারোনি? হ্যাঁ, এটা কি বুঝতে পারছো? জি স্যার। যদি কম্পোজিট নাম্বার হয় তোমার, তাহলে অবশ্যই তুমি একটা প্রাইম নাম্বার পাবা যে হচ্ছে এর থেকে ছোট বা সমান, যে একে ভাগ করবে। এখন খেয়াল করে দেখো, তুমি যদি ধরো সবচেয়ে ছোটটা নিতে, কত, 101 বোধহয় না, 100, তাই না? নাকি সবচেয়ে ছোট কি 3 ডিজিটের সবচেয়ে ছোট কি 100 না? জি স্যার। হ্যাঁ, তখন তুমি এখানে 100 স্কোয়ার রুট দিয়ে তো তুমি কোনো কমেন্ট করতে পারতে না, তাহলে কিন্তু 10 হয়ে যেত এটা, তাই না? নাকি বুঝতে পারোনি? হ্যাঁ, তাহলে এটা ইম্পর্টেন্ট, কেন সবচেয়ে বড়টা নিতে হচ্ছে, কেন সবচেয়ে ধরো বড়টা নিতে হচ্ছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে এখানে ধরো বড়টা নিলে আমরা সেফ থাকবো একেবারে, হ্যাঁ, আর কোনো সমস্যা নেই। তাহলে আমি একটু ধরো লিখে দিচ্ছি অঙ্কটা। ধরো এটা কিন্তু তোমার, এটা হচ্ছে তোমার ওই যে ওই যে কোনো তোমার যে কোনো কম্পোজিট নাম্বার হলে ওই স্টেটমেন্টটা আমি আর লিখলাম না। ধরো উই নো, তোমরা প্রথমে লিখছি আমি, সেটা লিখে নিতে হবে এখানে। ধরো উই নো, আমরা জানি কম্পোজিট নাম্বার প্রথমে যেটা লিখছি একেবারে, উই নো দ্যাট, ধরো উই নো দ্যাট, ওরূপ লিখবা যে উই নো দ্যাট if a is a composite number then there exists a prime p such that p divides a and p less than or equal to root over a। তাহলে এখন এরপরে ধরো আমরা এরকম বলতে পারবো যে ধরো 99, এটা খুব সুন্দর করে করছে, is the largest is the largest কি 3 ডিজিট নাম্বার, তাই না? 3, ধরো 3, বানানটা না তোমরা ঠিক করে নি, আমি দুটো লিখছি তো, 3 ডিজিট DIGI 3 ডিজিট, এগুলো ইজি বানান, 3 ডিজিট নাম্বার, তাই না? 3 ডিজিট নাম্বার। এন্ড আমরা কি জানি, ধরো এই যে স্কয়ার রুট অফ 900, এটা কত হবে? ধরো অ্যাপ্রক্সিমেটলি কিন্তু এরকম 31 দশমিক, ধরো আমি করছি এই যে 31 দশমিক ধরো 60, এরকম আরো আছে, অ্যাপ্রক্সিমেট দিচ্ছে এই জন্য, আরো দশমিক আছে, ঠিক আছে? অথবা তুমি ওই যে আমরা যেটা সবসময় এরকম করে লিখছি, যে বই যেমন করে লিখছে যে এটা হচ্ছে 31-এর থেকে বড় বা সমান হতে পারে, ঠিক আছে? ও সমান তো এখানে আমরা সমান দেয়নি কখনো, এরকম এরকম লিখছে, তাই না? 999 ধরো তোমার এই যে 32, ঠিক আছে? বুঝতে পারছো? এরকম ভাবে লিখো, যেভাবে লেখো তুমি, সমস্যা যেভাবে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো। তাহলে এখানে মজার বিষয় আছে 31 কিন্তু তোমার প্রাইম, তাই না? নাকি জি স্যার। 31 কিন্তু প্রাইম তোমার। তাহলে আমরা কিন্তু বলতে পারি, ধরো এই যে অলসো, আমরা এরকম বলতে পারি, এই লেখা তোমার মতো, তুমি তোমার মতো করে লিখবা, কিন্তু আমি যেমন করে লিখছিলাম লেখার কোনো দরকার নেই। ইজ প্রাইম, এত ইজ প্রাইম, এন্ড আমরা কি জানি যে এটা যদি তোমার কম্পোজিট হয়, তাহলে যে তোমার কি হবে বলো দেখি, দ্য লার্জেস্ট, তাহলে কি হবে, দ্য লার্জেস্ট প্রাইম ডিভিজর কি হবে, তাই না? এন্ড ধরো এন্ড ধরো দি লার্জেস্ট প্রাইম ডিভিজর ধরো লার্জেস্ট প্রাইম ডিভিজর কি হবে বলো দেখি। এই যে ওই থিওরাম অনুসারে লেস দ্যান ইকুয়াল টু 31 হবে না, নাকি? জি স্যার। এটা কিন্তু আমাদের বলছে, কিন্তু লার্জেস্ট প্রাইম ডিভিজর লেস দ্যান ইকুয়াল টু 31। তাহলে এই যে দেখো, তাহলে হয়ে গেল। এখন তাহলে খালি তুমি কমেন্টটা লিখে দিলে হয়ে যায়, এই যে আমাদের প্রমাণ হয়ে গেল যে আমরা যদি কম্পোজিট নাম্বার হয় এর চেয়ে বড় কোনো প্রাইম ডিভিজর তুমি পাবা না। এই জন্যই তোমার কিন্তু বড়টা নিতে হচ্ছে। তুমি যদি ছোটটা নিতে 100 নিতে, তাহলে এটা পেতে হচ্ছে 10, কিন্তু তাহলে আমি কিন্তু কোনো কমেন্ট করতে পারতাম না আমরা, তাই না? ও যখন সুন্দর প্রশ্ন করছে কেন বড়টা নিতে হবে, এই যে লার্জেস্ট প্রাইম ডিভিজর লেস দ্যান ইকুয়াল টু 31। তাহলে এরপরে তোমরা খালি অঙ্ক যেটা লেখা আছে সেই কমেন্টটা করে দিবা। এটা যে দেয়ারফর আমি আর লিখলাম না, যে দেয়ারফর এই কমেন্টটা করতে হবে, যে কি করতে হবে, যে এনি কম্পোজিট 3 ডিজিট নাম্বার
মাস্ট হ্যাভ এ প্রাইম ফ্যাক্টর লেস দ্যান অর ইকুয়াল টু 31। এই যে অঙ্কটা লিখে দেবা খালি দেখে দেখ, নাকি বুঝতে পারোনি? হ্যালো, জি স্যার বুঝতে পারছি। এখন কিন্তু এ দিয়ে ধর অঙ্ক তৈরি করা যাবে। তুমি তুমি যদি বলো যে এ দিয়ে অঙ্ক তৈরি করো যে কি বলো যে এনি কম্পোজিট 4 ডিজিট নাম্বার মাস্ট হ্যাভ এ প্রাইম ফ্যাক্টর লেস দ্যান আর ইকুয়াল টু কত হবে বলো দেখি? 97। ধরো এরকম প্রবলেম বানাতে হবে, তুমি নিজে নিজে বানাতে পারবা। যে পরীক্ষায় 3 ডিজিট না আসে 4 ডিজিট আসলো, যে বললো যে এনি কম্পোজিট 4 ডিজিট নাম্বার মাস্ট হ্যাভ এ প্রাইম ফ্যাক্টর লেস দ্যান আর ইকুয়াল টু তোমার 31, লেস দ্যান আর ইকুয়াল টু ধরো 97 হবে তখন। কারণ ওই যে চেঞ্জ হয়ে যাবে, এই 999 এর স্কয়ার রুট করলে কিন্তু 99 সামথিং হবে। হ্যাঁ, কিন্তু 99 নিজে প্রাইম না, তাহলে তার ইমিডিয়েট আগে যত প্রাইম ধরো 97। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো কিছুটা, নাকি বুঝতে পারোনি? হ্যালো, স্যার বুঝতে পারছি। হ্যাঁ একটু নিজেরা চেষ্টা করতে হবে আসলে, নাহলে বুঝতে পারবা না। এক্সারসাইজ করাতে গিয়ে সময় শেষ, তাহলে কি করে হবে? সর্বনাশ করছি, এক্সারসাইজ আর দেওয়া আমি তো যা হোক, ম্যাডাম হয়তো যখন পড়াবে দ্রুত পড়াই দিতে পারবে কিনা জানি না। আমি যতদিন আছে আমি পড়াই যাই, তারপরে ম্যাডাম শুরু করবে আর কি। এক্সারসাইজ একটু মজার, তুমি যদি মানে আসলে কেমন করে যেগুলো তুমি পড়ছো সেগুলোকে ব্যবহার করা শেখায়। দেখ আমরা যেহেতু আর 15-20 মিনিট আছে, আমরা এই যে ইগুলো করি। কারো প্রশ্ন আছে কোনো এত আলোচনা করলাম এতক্ষণ? স্যার হাফিজুর আলোচনার রহমান, বাইরে একটা আলোচনা করতে করতে স্যার সময় বলছি শেষ, যে আলোচনার বাইরে এবার করবা? আপনি যে- বলো। হ্যাঁ হ্যাঁ বলো। জি হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ আপনি একটু বাইরে যাবেন তাহলে হ্যাঁ কোর্সের কোশ্চিন কি একাই আমি করবেন না আপনিও করবেন? আমিও করবো, সমস্যা নেই। ওই দায়িত্ব আমার, ওইটা নিয়ে টেনশনের কিছু নেই, ঠিক আছে? জি স্যার এটা আমার দায়িত্ব, আমি পড়াচ্ছি, অবশ্যই আমাকে প্রশ্ন করতে হবে, না তো হবে না। হ্যাঁ ওটা নিয়ে ভয়ের কিছু নেই। আর যেগুলো প্রশ্ন পড়াচ্ছি তাই খালি পরীক্ষাতে আসবে, সমস্যা নেই। কিন্তু একটু মানে একটু চেষ্টা করলে সবাই প্লাস পাবা, কিন্তু চেষ্টা করতে হবে, নাহলে হবে না, ঠিক আছে? এখানে আমরা একটা জিনিস ধরো দেখি একটু, জাস্ট আজকে অল্প একটু সময় আছে যেহেতু আমাদের 15-20 মিনিট। ধরো আমরা এই পর্যন্ত দেখছিলাম যে আমরা গতদিন খুব মজার একটাই দেখছিলাম যে আসলে আমরা প্রমাণ করছিলাম যে আসলে প্রাইম নাম্বারে কোনো শেষ নেই, ইনফিনিটি নাম্বার অফ প্রাইমস আছে। হ্যাঁ, অসংখ্য প্রাইম নাম্বার আছে, বিশাল বড় একটা জিনিস, কিন্তু প্রমাণটা খুবই সহজ। এবং অনেক অনেক আগে খ্রিস্টপূর্ব ইউক্লিডরা প্রমাণ করে পেয়ে গেছে এটা। এবং বলা হয় যে এর চেয়ে সুন্দর আরো অনেক ধরনের ওয়েতে প্রমাণ করতে পারছে, কিন্তু এর থেকে সহজ সুন্দর প্রমাণ আর কখনো কেউ পায়নি তোমার। হ্যাঁ, সেই তাহলে এখন এখানে ধরো বলতিছে যে এখানে একটা জিনিস দেখো, বলতিছে আমি এখান থেকে তাহলে লিখতেছি না, যে বলছে যে ফর এ প্রাইম পি, আমরা নতুন একটা ডিফাইন করছি পি, এটাকে কি বলে জানো? হ্যাশ, পি হ্যাশ বলে এটাকে, জানো তো এটা না? মিটু আন্দোলন সম্বন্ধে জানো না তোমরা? জি স্যার। হ্যাশট্যাগ দিয়ে যে মিটু আন্দোলন, সেই হ্যাশ কিন্তু তোমার সেই পি হ্যাশ এটাকে বলে আর কি। ফর এ প্রাইম পি ডিফাইন ধরো পি হ্যাশ বলে, অথবা আরো বলে, এটাকে অন্য নামও আছে। এটা আসলে কিন্তু পাউন্ড চিহ্ন তোমার, যে ইংল্যান্ডের যে আগে তোমার মুদ্রা ছিল যে পাউন্ড, সেই পাউন্ডের চিহ্ন। অথবা এর আরেকটা নাম আছে, অক্টোথ্রফ নামও বলে এটাকে, আরেকটা নাম আছে পি অক্টো, কিন্তু আমরা সবচেয়ে সহজ পি হ্যাশ নামে পরিচিত, পি হ্যাশ। তাহলে বলতেছে যে একটা প্রাইম নাম্বার পি, তাহলে সেই পি হ্যাশটা কি তোমার? পি হ্যাশ হচ্ছে প্রোডাক্ট অফ অল প্রাইমস দ্যাট আর লেস দ্যান অর ইকুয়াল টু পি। মানে এই যে দেখো, ঠিক আছে? তাহলে ধরো পি হ্যাশ, পি যদি ধরো 2 হয়, তাহলে পি হ্যাশ হবে কি? এই 2 আগে যত প্রাইম নাম্বার আছে 2 সহ তার গুণফল। ধরো এই যে খেয়াল করে দেখো 3 হ্যাশ মানে হচ্ছে কি, 3 এর আগে কয়টা প্রাইম নাম্বার আছে? 2 না? তাহলে জি স্যার 3 হ্যাশ মানে 2 ইনটু 3। 5 হ্যাশ মানে কি হবে তোমার? 2 ইনটু 3 ইনটু 5, মানে 5 হ্যাশ মানে ফ্যাক্টোরিয়ালের মতো অনেকটা। হ্যাঁ, যে 5 হ্যাশ মানে 5 সহ 5 এর আগে যত প্রাইম নাম্বার আছে তাদের গুণফল, সেটা বলছে। আর নতুন একটা তোমার ডিফিনিশন দিছে যে পি হ্যাশ প্লাস 1, এটাকে বলে হচ্ছে তোমার ইউক্লিডিয়ান নাম্বারস। জাস্ট তার সাথে 1 যোগ করে দিছে এই যে তোমার। তাহলে ইউক্লিডিয়ান নাম্বার হচ্ছে কি তোমার পি হ্যাশ প্লাস 1।
তাহলে পি হ্যাশ কি? তাহলে তোমাকে পি হ্যাশের পরিচয় দিয়ে আসতে হবে, নাহলে কিন্তু পি হ্যাশ কেউ চেনে না। ঠিক আছে, পি হ্যাশ হচ্ছে পি সহ পি এর আগে যত প্রাইম নাম্বার আছে তাদের গুণফল। খুব সহজ, আশা করি বুঝতে পারছো নাকি? জি স্যার। তাহলে এই যে দেখো, ধর আমরা এরকম 2 হ্যাশ বের করতে পারি, 2 হ্যাশ প্লাস 1 মানে কি ইউক্লিডিয়ান নাম্বার এটা কিন্তু। তাহলে 2 হ্যাশ প্লাস 1 2 প্লাস 1 3 হবে। 3 হ্যাশ প্লাস 1 কত হবে? 3 হ্যাশ মানে 2 ইনটু 3 যোগ 1 7। 5 হ্যাশ, 5 হ্যাশ হচ্ছে 2 ইনটু 3 ইনটু 5 যোগ 1 31, যা হয়েছে হিসাব নিকাশ করে। 7 হ্যাশ কি হবে? 2 ইনটু 3 ইনটু 5 ইনটু 7 ইনটু 1 মানে 211। 11 হ্যাশ প্লাস 1, 11 হ্যাশ মানে 2 ইনটু 3 ইনটু 5 ইনটু 7 ইনটু 11 ইনটু প্লাস 1, এটা হচ্ছে তোমার এই গুণটুন করে 2311 হয়েছে। মানে কি বুঝতে পারছো যে এই প্রাইম বাড়ছে আর ইউক্লিডিয়ান নাম্বার কিন্তু কি হারে বাড়ছে, বুঝতে পারছো? এটা মানে ফ্যাক্টোরিয়ালের থেকে বেশি হারে বাড়তিছে, কিন্তু এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, তাই না? নাকি ফ্যাক্টোরিয়াল থেকে বেশি গুণ বাড়ছে তোমার, বোধ হয় নাকি? না কম, না সরি, ফ্যাক্টোরিয়ালের চেয়ে বেশি গুণ বাড়ছে না, কম বাড়ছে। 11 ফ্যাক্টোরিয়ালের থেকে বেশি বোধ হয় নাকি? যাক, ওটা আমাদের বিষয় না। মজার বিষয় হচ্ছে দেখো তোমার এই যে এই ইউক্লিডিয়ান নাম্বার, কিন্তু এটা ইউক্লিডিয়ান নাম্বার, এই যে এইগুলো কিন্তু দেখো সব তোমার বলছে যে ইট ইজ ইন্টারেস্টিং টু নোট দ্যাট ইন ফর্মিং দিস ইন্টিজার দ্য ফার্স্ট 5, এই যে প্রথম 5টা কিন্তু 2 হ্যাশ 3 হ্যাশ 5 হ্যাশ 7 হ্যাশ 11 হ্যাশ, এরা সবাই হচ্ছে অল আর প্রাইমস। খেয়াল করে দেখো, এরা সবাই, তুমি এখন ওই প্রমাণ করতে পারবো ওই যুক্তি দিয়ে খুব সহজে, এরা সবাই প্রাইম। ওই যে আমরা কেবল 701 যেভাবে করলাম প্রুফ, এই যে 3 7, এই যে এরা সবাই প্রাইম। কিন্তু মজার বিষয় হচ্ছে দেখো 11-র পরে কত প্রাইম নাম্বার, কত বলো দেখি? 13 না? 11-র পরে, হ্যালো, তাহলে 13 হ্যাশ প্লাস 1 মানে এটা কত হচ্ছে দেখো, এটা আর প্রাইম নাম্বার হচ্ছে না তোমার, এটা গুণ এটি। 17 হ্যাশ প্লাস 1, এটা দেখো আর প্রাইম নাম্বার হচ্ছে না। 19 হ্যাশ প্লাস 1, এটা আর প্রাইম নাম্বার হচ্ছে না, আর নট প্রাইম বলতেছে। এখন এই যে ম্যাথমেটিশিয়ান একটা কোশ্চেন অ্যারাইজ করছে তোমার, এ কোশ্চেন হুজ অ্যান্সার ইজ নট নোন, এটা ধরো এখনো জানে না, তুমি যদি এটা সলভ করতে পারো ভীষণ কিছু করে ফেলতে পারবা। ঠিক আছে, বলছে যে এ কোশ্চেন হুজ অ্যান্সার ইজ নট নোন ইজ whether there are infinitely many primes p for which p hash plus 1 is also prime. খেয়াল করে দেখো, আমরা কিন্তু কিছু প্রাইম পাইছি যে তার দ্বারা গঠিত ইউক্লিডিয়ান নাম্বার প্রাইম হচ্ছে, আবার কিছু প্রাইম পাইছি তার দ্বারা গঠিত ইউক্লিডিয়ান নাম্বার তোমার প্রাইম হচ্ছে না। তাহলে ম্যাথমেটিশিয়ান এখন প্রশ্ন করছে যে এরকম কি তোমার অসংখ্য প্রাইম নাম্বার আছে যার জন্য পি হ্যাশ প্লাস 1 বা ইউক্লিডিয়ান নাম্বারটাও প্রাইম হবে, অথবা প্রাইম নালে কি, অথবা কম্পোজিট নাম্বার হবে, এর প্রশ্ন করছে। তাহলে এখন দেখো বলতিছে, মানে খুব মজার, এট প্রেজেন্ট মানুষ মাত্র এখন পর্যন্ত 22 প্রাইমস নাম্বার জানে এই ফর্মের, মানে এই পর্যন্ত, মানে এই বইটা দেখো 2001 সাল পর্যন্ত, আসলে আমিও নিজেও জানি না, মানে 10 বছর 20 বছর আগের কথা, তারপর আরো অনেক কিছু হতে পারে। হ্যাঁ, বলতিছে দেখো তোমার এই যে ধরো এই যে পির মান যদি 2 হয় 3 হয় 5 হয় 7 হয় 11 হয় 31 হয়, ঠিক আছে, 379 হয় 1019 হয় 1021 হয় 2657 হয় 3229 হয়, তাহলে এরা সবাই এই যে এদের জন্য পি হ্যাশ প্লাস 1 হচ্ছে প্রাইম হয়। কিন্তু খেয়াল করে দেখো যে এর পরেরটা, এটা কিন্তু 3229, এর পরেরটা দেখো কত পরে পাইছে তোমার, মানে কত 3,92,113। পির মান যদি 3,92,113 হয়, তাহলে তোমার পি হ্যাশ প্লাস 1 হচ্ছে প্রাইম হয়। আর এটা এত বড় একটা সংখ্যা হয় যেখানে এই ডিজিট থাকে তোমার হচ্ছে 1,69,966টা ডিজিট থাকে, ডিজিট, বুঝতে পারছো? মানে এই যে পির মান যদি এত হয় যে ধরো কত, এটা কত 3,92,000 না সরি 3,92,113, তাহলে পি হ্যাশ প্লাস 1 মানে এর আগে যত প্রাইম নাম্বার আছে তাদের এটা সহ তার গুণফল, সেটা লিখতে তোমার এই হয় হচ্ছে 1,69,000 এতগুলো ডিজিট লাগে, এবং এটা ফাউন্ড করছে 2001 সালে মানুষ। তাহলে তুমি চেষ্টা করতে পারো যে এর চেয়ে বড় ইউক্লিডিয়ান নাম্বার খোঁজার, নাকি? হাফিজুর রহমান, শুনতে পাচ্ছ? জি স্যার।
না অন্তত তুমি পারবা না পারো, সমস্যাটা কি বুঝতে পারছো কিনা, যে তুমি অন্তত একটা জিনিস জানলে যে আনসলভ একটা প্রবলেম আছে নাকি, ঠিক আছে না? জি স্যার। এটাই এটাই আনন্দ, যে হ্যাঁ আমরা একটু জানতে পারলাম যে আর এরকম একটা ব্যাপার আছে, যে এখনো ধরো এসছে এরপরে কোনটা তোমার, কোন তোমার ইউক্লিডিয়ান নাম্বার তোমার ই হবে, প্রাইম হবে। যা হোক, অল্প একটু সময় আছে, আমরা একটা জিনিস অন্তত আজকে পড়াতে হবে, না হলে হবে না। হ্যাঁ, এই জাস্ট এই ছোট্ট এই জিনিসটা আমরা প্রমাণ করতে পারবো। তাহলে আমরা কিন্তু আমরা দেখছি যে তোমার প্রাইম নাম্বার হচ্ছে অসীম, মানে বিভিন্ন প্রাইম নাম্বারের সমস্যার শেষ নেই। এই জন্য এখনো পৃথিবীর বড় বড় ম্যাথমেটিশিয়ানরা এই প্রাইম নাম্বার নিয়ে কাজ করে। তোমরা তো ফিল্ডস মেডেল নাম শুনছো কিনা আমি জানি না, টরেন্স টাউ নামে একজন আছে, এই কিছুদিন আগে এই সবচেয়ে বড় প্রাইম নাম্বার আবিষ্কার করে ফিল্ডস মেডেল পাইছে তোমার। ধর আমি ওই প্রবলেম জানি না, কঠিন অনেক ওগুলো বোঝা, কিন্তু জানি খালি যে এই ঘটনা সে ঘটাইছিল আর কি। হ্যাঁ, ফিল্ডস মেডেল নাম শুনছো কেউ? হ্যালো, না স্যার। কেউ শোনোনি? হ্যাঁ, জি স্যার শুনেছি। ফিল্ডস মেডেল হচ্ছে তোমার ধরো ম্যাথমেটিক্স এর নোবেল বলে, এটা একটা শর্ত আছে, সেটা হচ্ছে তোমার বয়স 40 বছরের কম হতে হবে এবং তোমাকে যুগান্তকারী কোন আবিষ্কার করতে হবে আর কি। হ্যাঁ, তাহলে সারা পৃথিবীর ধরো ম্যাথমেটিশিয়ানরা আইএমও বলে, ইন্টারন্যাশনাল বোধহয় ম্যাথমেটিক্যাল অর্গানাইজেশন বোধহয়, তারা প্রতি 4 বছর পর পর, এই পুরস্কার প্রতি বছর দেয় না কিন্তু 4 বছর পর পর দেয়। 4 বছর পর পর তোমার এরা একটা মিটিং এ বসে তারপরে সিদ্ধান্ত নেয় যে পৃথিবীর কারা কারা, যে তাদের বয়স 40 বছরের কম হতে হবে এবং ধরো তার আবিষ্কার হচ্ছে যুগান্তকারী হতে হবে। হ্যাঁ, সে ধরো একটা পেপার পাবলিশ করতে পারে সারা জীবনে, সমস্যা নাই, কিন্তু যুগান্তকারী হতে হবে, রেভুলেশনারি, ব্রেক থ্রু বল, কিন্তু শর্ত 40 বছরের তোমার কম হতে হবে। সেটাই ধরো আমাদের 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 যে স্কুল পর্যায়ে গণিত অলিম্পিয়াড হয় না, তার ধরো কিন্তু ওইটাই, যে আমরা প্রত্যাশা করি যে বলে যে নোবেল পুরস্কার পাবে কোনোদিন বাংলাদেশের কেউ, ধরো বিজ্ঞানে আর কি, বিজ্ঞানে ধরো শান্তিতে পাইছে বা অন্যতা পাইছে সেটা আলাদা কথা, বলে যে বিজ্ঞানে যেহেতু বিজ্ঞানে নোবেল পুরস্কার পাবে, অথবা ধরো গণিতে ফিল্ডস মেডেল অর্জন করবে, সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু মানে মানে গণিত অলিম্পিয়াড চালু হয়েছে। কিন্তু অবশ্যই এটা না যে ইউনিভার্সিটির গণিত অলিম্পিয়াড না, কিন্তু এটা তো খালি ইসের অঙ্ক তুলে দেয় আর কি, বইয়ের অঙ্ক তুলে দেয়, ইউনিভার্সিটির গণিত অলিম্পিয়াড না কিন্তু। হ্যাঁ, যে অনার্স লেভেলের গণিত অলিম্পিয়াড না, যে ওই যে স্কুল আর কলেজ লেভেলে যে গণিত অলিম্পিয়াড হয়, ঠিক আছে, সেই গণিত অলিম্পিয়াডের কথা বলছি আমি। তোমরা তো হয়তো অবশ্যই কেউ না কেউ অভিজ্ঞতা আছে অ্যাটেন্ড করা, তাই না? আছে না? তোমাদের সময় তো ছিল, আছে না? তোমরা যারা আসো এখানে কেউ না কেউ কখনো না কখনো হয়তো অ্যাটেন্ড করছো কোনো না কোনো সময়, অবশ্যই বিশ্ববিদ্যালয়ের গণিত অলিম্পিয়াড না। হ্যাঁ, হাফিজুর রহমান করছে নাকি অ্যাটেন্ড? না স্যার। হ্যাঁ, যাক, নাম তো শুনছো অবশ্যই, তাই না? জি স্যার। হ্যাঁ, সেটাই। দেখো গল্প করতে করতে সময় শেষ। হ্যাঁ, দেখ আসলে আর অল্প একটু পড়াই। আমরা ধরো কি বলে যে আমরা হচ্ছে তোমার আমরা আমরা গতদিন যে এই যে প্রুফটা দেখতেছিলাম, যে তোমার ধরো এই যে Pn, এটাকে বলা হচ্ছে ডিনোট nth অফ দ্য প্রাইম নাম্বার ইন দেয়ার ন্যাচারাল অর্ডার, মানে স্বাভাবিক অর্ডারে, মানে আমরা ধরো প্রথম প্রাইম নাম্বার 2, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে ধরো 5, তারপরে হচ্ছে 7, তাহলে এরকম যে এই Pn মানে nth প্রাইম নাম্বার ইন ন্যাচারাল অর্ডার, তাহলে P1 মানে হবে তোমার 2, P2 মানে হবে তোমার 3, P3 মানে হচ্ছে তোমার 5, ঠিক আছে, P4 মানে হচ্ছে 7, নাকি বুঝতে পারোনি? বুঝতে পারলে? হ্যালো, স্যার এরকম যে ন্যাচারাল অর্ডার, তাই বলছি যে তাহলে তাহলে এখন তোমাকে বুঝতে হবে Pn মানে হচ্ছে nth nth প্রাইম নাম্বার, আমরা সংক্ষেপে বলবো যে nth প্রাইম নাম্বার, কিন্তু তার অর্ডার হচ্ছে তোমার ন্যাচারাল। এর মান n এর মান যদি 1 দাও তাহলে কি হবে তুমি বুঝতে পারবা, মানে অ্যাসেন্ডিং অর্ডারে তোমার প্রাইম নাম্বার। এখন আমরা কিন্তু গতদিন ইউক্লিডস এর যে প্রুফটা দেখছিলাম, আসলে কিন্তু এই যুক্তিটাকে ব্যবহার করছিলাম যে P1 P2 Pn যদি প্রাইম হয়
আমরা দেখছিলাম যে p1 p2 pn প্লাস অন ও তোমার একটা যে প্রমাণ করছিলাম আমরা p1 p2 pn প্লাস অন এ কিন্তু একটা প্রাইম নাম্বার দ্বারা ডিভাইড হয়, তাই না? ঠিক আছে, আমরা কিন্তু এই প্রমাণটা ব্যবহার করছিলাম, তোমাদের খেয়াল আছে কিনা আমি লিখছি না যে কতদিন এরকম যে বলছিলাম ফাইনাইট দিয়ে কন্ট্রাডিকশন দেখাইছিলাম যে p1 p2 pn প্লাস অন বাই দ্য ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যারিথমেটিক, যেহেতু এই একের থেকে বড় হবে তাহলে অবশ্যই একটা প্রাইম ডিভিজরের থাকবে, আমরা তাই বলছিলাম। তাহলে ইফ এখন বলতেছে যে ইফ দেয়ার আর সেভারাল সাচ প্রাইম ডিভিজর দেন বলছে pn প্লাস অন ক্যান নট এক্সিড দ্য স্মলেস্ট অফ দিস, তাহলে সো দ্যাট এই জিনিসটাকে আমরা একটা, এটা খুব ইম্পর্টেন্ট একটা, এই যে ধরো এখানে এটা এই জিনিসটাকে আমরা এইটাকে ব্যবহার করবো, এটা তোমার সত্য pn প্লাস অন, এই pn প্লাস অন হচ্ছে n প্লাস অন এর প্রাইম নাম্বার, সে সব সময় লেস দ্যান অর ইকুয়াল টু p1 p2 pn প্লাস অন হবে ফর অল n। হ্যাঁ তুমি এটা প্রমাণ করে দেখতে পারো, এটা খুব সহজ। দেখো ধরো n এর মান যদি কত বলো তোমার অন বলো, তাহলে কি হবে p2 p2 কত বলো দেখি, So 3. p2 হচ্ছে 3 আর p, তাহলে এখানে n এর মান যদি 2 হয় তাহলে তোমার কত হবে p2 পর্যন্ত যাবে, p1 p2 p1 হচ্ছে তোমার 2 p2 হচ্ছে তোমার 3, মানে 3 দুগুণী 6 আর 1 7, তাহলে 3 কি তোমার লেস দ্যান অর ইকুয়াল টু সবসময় 7, তাই না? নাকি বুঝতে পারোনি? Ji sir. মানে এইটা কিন্তু মনে রাখতে হবে, এটা আমরা জাস্ট ওখান থেকেই পাইছি যে pn প্লাস অন অলওয়েজ তোমার লেস দ্যান অর ইকুয়াল টু p1 p2 আপ টু pn প্লাস অন ফর অল n প্লাস 1। মানে n এর মান তুমি যদি কথার কথা এখানে যদি 5 বসাও তাহলে p6, এই যে দেখো একটা প্র্যাকটিস করাইছে n এর মান 4 বসাইছে মানে p5, n এর মান যদি ধরো এর ক্ষেত্রে আমরা বলি যে p5 4 বসাইছে, এর অন্য অঙ্কে বসাইছে তাই p4 মানে p5 হচ্ছে 11, আর এইদিকে কি হবে 2 ইনটু 3 ইনটু 7 ইনটু 2 ইনটু 3 ইনটু 5 ইনটু 7 প্লাস 1, এর ক্ষেত্রে বলছে, আমরা এর ক্ষেত্রে বলছি, তাহলে দেখবো সবসময় এটা সত্য হয়। তাহলে এটা আমরা মনে রাখতে হবে যে pn প্লাস 1 লেস দ্যান অর ইকুয়াল টু p1 p2 pn প্লাস 1 ফর n গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1, এইটাকে আমরা ব্যবহার করব, এটা আমরা উই নো, এটা আমরা মনে রাখতে হবে যে এটা কিন্তু একটা যে একটা এস্টিমেট আমরা পাইছি, কিন্তু এটাকে বলে একটা এস্টিমেট তোমার যে pn প্লাস 1 এই যে। তাহলে আসলে আমরা তো আসলে প্রাইম সম্বন্ধে কিছুই বলতে পারি না, যে প্রাইম নাম্বার আছে অসংখ্য, ইনফিনিটি নাম্বার অফ প্রাইমস আছে, তাহলে আমরা এখন একটা মানুষ যে অসংখ্য আছে, তাহলে ধরো কোনো কি একটা বাউন্ড দিতে পারি যে এই প্রাইম নাম্বার এর থেকে ছোট হবে, এই প্রাইম নাম্বার ধরো এর থেকে ছোট হবে, সেটা করার মানুষ খুব চেষ্টা করে, অনেকে অনেক ধরনের কাজ করে, তোমার এই যে বোনসেস ইনইকুয়ালিটি এরকম একটা ব্যবহার করছে, এই যে তোমার এর কিছু লিমিটেশন আছে, তাহলে এইটা খুব ইম্পর্টেন্ট একটা থিওরাম। দেখো এটা হচ্ছে একটা তোমার কি দেয়, আমরা জাস্ট 2 মিনিট লাগবে এটা প্রমাণ করে আজকে শেষ করব, যে থিওরাম if pn is the nth prime number then এই যে দেখো pn কত আমরা কিন্তু বলতে পারবো না, কিন্তু pn একটা এস্টিমেট দিতে পারছি, যে একটা বাউন্ড দিতে পারছি pn এর, যে বলতেছি যে pn এর থেকে তোমার ছোট হবে, pn লেস দ্যান আর ইকুয়াল টু 2 টু দা পাওয়ার 2 টু দা পাওয়ার আবার n মাইনাস 1। এটা কিন্তু দেখো একটা মজা আর কি, তুমি ধরো n এর মান যদি ধরো 100 কোটি দাও, সেই পি 100 কোটি কত তুমি কিন্তু আসলে বলতে পারবা না, কারণ আমরা জানি না, বের করা খুব মুশকিল, কিন্তু আমরা বলতে পারবো যে ওই প্রাইম নাম্বার সে যাই হোক না কেন সে হচ্ছে 2 টু দা পাওয়ার 100 কোটি মাইনাস 1 এর থেকে ছোট, নাকি বুঝতে পারোনি? হ্যালো, Ji sir, বুঝতে পারছি। মানে তুমি কিন্তু একটা বাউন্ড দিতে পারছো, মানে একটা ইন্টারেস্টিং রেজাল্ট পাচ্ছ, যে আমি জানি না, এটা হচ্ছে ম্যাথে ইম্পর্টেন্ট, তুমি জানো না সে কি, কিন্তু তার সম্বন্ধে একটা কমেন্ট করতে পারছো, এই থিওরি আমরা সেই কাজই করছি, যে pn is the nth prime number, দেন তোমার এই যে pn এর এই বাউন্ডটা দিতে পারবো যে pn less than or equal to 2 to the power n minus 1, এটা হচ্ছে তোমার ফর অল n এর জন্য। জাস্ট 2 মিনিট লাগবে, এটা আমরা প্রমাণ করে শেষ করছি আজকের, যেহেতু আমাদের সময় শেষ, যেহেতু বেশি সময় নিলে ধরো অভিযোগ, তুমি হয়তো কমপ্লেন করে দিলে কেন ডিপার্টমেন্টে, নাকি তোমরা ক্যাপ্টেনকে কমপ্লেন করতে হবে, সমস্যা নেই, আমরা শেষ করছি, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু আসলে একটা প্রাইম নাম্বারে একটা বাউন্ড পাবো, খুব সহজ, আমি দেখাচ্ছি যে প্রাইম নাম্বারে একটা বাউন্ড পাবো,
যে ধরো থিওরাম, এই যে এটা থিওরামটা হচ্ছে বইয়ে তোমার 3.5, যে বলতিছে if Pn is the nth prime, Pn যদি তোমার nth প্রাইম হয়, nth প্রাইম নাম্বার হয়, তোমার nth প্রাইম নাম্বার, ধরো Pn কি তা আমরা জানি না, কিন্তু Pn সম্বন্ধে একটা কমেন্ট করতে পারবো, দেন এটা খুব ইম্পর্টেন্ট, যে দেন আমরা বলতেছি যে এই Pn তোমার লেস দ্যান অর ইকুয়াল টু 2 টু দা পাওয়ার n মাইনাস 1। এই মাইনাস 1 কিন্তু ইসের সাথে, n এর সাথে, 2 এর সাথে না। এটাকে বলবো যে ফর অল, ধরো ফর অল n ইন, ধরো n সকল ন্যাচারাল নাম্বারের জন্য এটা কিন্তু সত্য। এই যে ফর অল ন্যাচারাল নাম্বার ধরো n, এমন অবস্থা হয়ে গেছে না, বোঝা যাচ্ছে না। ঠিক আছে, নাকি? তাহলে এই যে আমরা স্বাভাবিক এটা তোমার ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে প্রমাণ করব, খুব সহজ। প্রথমে আমরা দেখাবো যে ধরো এটাকে ধরো আমরা একটু ধরে নিলাম, যে ধরো প্রুফ আমরা ধরো এটাকে ধরে নিচ্ছি যে Pn less than equal to 2 to the power 2n minus 1, ধরো for all n in n, এটাকে ধরো আমরা ধরে নিচ্ছি 1 নম্বর। তাহলে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের কি ওয়ে বলো দেখি? প্রথমে আমরা প্রমাণ করি যে n equal to 1 এর জন্য, তাই না? এই দেখাই, n equal to 1 তো আমরা জানি, যে ধরো let n equal to 1, তাহলে কি হবে বলো দেখি? P1 কত হবে তুমি তো জানো, P1 কত? স্যার 2। P1 2 আমরা জানি। আর এই ডান পাশে দেখো এটা কত হবে? 2 টু দা পাওয়ার 2n মাইনাস 1 সমান সমান কত হবে? 2 টু দা পাওয়ার 2, এটা কত হয়ে যাবে? 0, তাই না? 2 টু দা পাওয়ার 0, তাই না? তাহলে 2 টু দা পাওয়ার 0 মানে 1, 2, এই যে 2, ঠিক আছে না? 2 হবে না নাকি? জি স্যার। তাহলে আমাদের কি প্রমাণ হয়ে গেল তোমার, ধরো যে তাহলে এই যে 1 is true for n equal to 1, তাই না? therefore ধরো on is true for n equal to 1, তাই না? তাহলে এখন ম্যাথমেটিক্যাল ইন্টারাকশনের সবচেয়ে ইম্পর্টেন্ট কি হচ্ছে তোমার, কি সবচেয়ে ইম্পর্টেন্ট যুক্তি হচ্ছে তোমাকে এই ইন্ডাকটিভ অ্যাজাম্পশন ধরে নিতে হবে। কি ধরবো বলো দেখি? সাপোজ ইন্ডাকটিভ, সাপোজ ধরো 1 ইজ, এটা কিন্তু ইম্পর্টেন্ট, 1 ইজ ট্রু ধরো ফর n equal to k বা m, যাই বলো সমস্যা নেই, এর জন্য সত্য ধরে নিচ্ছ, মানে কি? এটা কিন্তু তুমি ধরে নিচ্ছ, তার মানে কি হবে বলো দেখি? দ্যাট ইজ, সময় শেষ, সরি, দ্যাট ইজ কি হবে বলো দেখি? কি হবে এটা? পিকে। তাহলে অবশ্যই k তোমার, less than or equal to হ্যাঁ এই যে 2 to the pk, power 2 to the power k minus 1. হ্যাঁ তাহলে এই হবে, এটা কিন্তু আমরা অ্যাজাম্পশন করে নিচ্ছি, এটা কিন্তু অ্যাজাম্পশন, আমি তোমাদের প্রথমে বোঝাইছিলাম, এটা খুব ইম্পর্টেন্ট এই ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। এই যে ধরো এটার নাম ধরো আমরা 2 দিয়ে 3 রাখলাম একটা, তাই না? তাহলে এখন আমাদেরকে প্রমাণ করতে হবে যে কিসের জন্য সত্য প্রমাণ করতে হবে, এটা কিন্তু ইন্ডাকটিভ অ্যাজাম্পশন, তাই না? এটা কিন্তু আমি এখানে ইন্ডাকটিভ অ্যাজাম্পশন, এটা আমি সবসময় লিখি, কারণ আমরা স্কুলে জীবনে বুঝতে পারি না, আমি জীবনে বুঝতামই না যে এই বাম পাশে ই যোগ করে দাও m+1, এরকম শিখাইছিল ইন্ডাকটিভ অ্যাজাম্পশন, তাই না? আমিও তাই করতাম, যে বাম পাশে m+1 যোগ করে দিতাম খালি, ইন্ডাকটিভ অ্যাজাম্পশন। তোমরা হয়তো বুঝতে, হয়তো আমার ধারণা স্কুলে থাকতে, আমি যদি এখন গ্রামের থেকে আসছি তাই হয়তো বুঝতাম না, সেটাই স্বাভাবিক। তাহলে ইন্ডাকটিভ অ্যাজাম্পশন,
এটা কিন্তু তাহলে এখন আমরা আমাদের কিন্তু আসলে কি প্রমাণ করতে হবে, কিসের জন্য, কে প্লাস ওয়ান এর জন্য, তাই না? যদি Yes, sir. কে এর জন্য যদি সত্য হয় কে প্লাস ওয়ান এর জন্য সত্য প্রমাণ করতে। তাহলে আমরা দেখো যে আমরা কিন্তু কেবলই দেখে আসলাম যে উই নো দ্যাট, এটা আমরা বলতেছি, এটা তোমাকে কেবলই দেখলাম যে ওইটাকে ব্যবহার করতে হবে, এই জন্য আমি ওটা পড়ে আসলাম তোমাদের। ধরো উই নো দ্যাট, আমরা কি জানি, দেখো আমরা কি জানি তোমার কেবলই শিখলাম কিন্তু। ধরো পি কে, তাই না, লেস দ্যান অর ইকুয়াল টু P1 P2 P3 আপ টু তোমার কি হবে বলো দেখি, PK minus সরি কে কে মাইনাস ওয়ান, তাহলে এখানে কে প্লাস ওয়ান দিয়ে ঝামেলা করবে আমাদের, কে প্লাস ওয়ান, তাহলে দিলে কত হবে এখানে পি কে পর্যন্ত, তাই না? আমরা কে প্লাস ওয়ানই পড়ছি ওরা, তাই না, ওয়ান, এটা কেবল আমরা জানি না, Yes, sir. এটা কিন্তু এই জন্য আমি বললাম এটা আমরা জানি যে এখানে ফর অল কে গ্রেটার দ্যান ইকুয়াল টু ওয়ান, এটা এটা কিন্তু আমরা জানি। তাহলে এখন দেখো আমরা এই যে এখন এখান থেকে আমরা কিন্তু প্রমাণ করে ফেলতে পারবো তোমার, ঠিক আছে? ওয়ান এর জন্য ধরো, টু এর জন্য, থ্রির জন্য সত্য যদি হয় তুমি কিন্তু এরকম লিখতে পারবা, এই যে দেখো প্রমাণ হয়ে গেছে, সরি 1 মিনিট সময়, 10 মিনিট বেশি হয়ে গেছিল, সরি। এই যে দেখো, যেহেতু যেহেতু তুমি ধরে নিছো যে ধরো এই যে তুমি কিন্তু ধরে নিছো যে এটা সত্য কার জন্য, n ইকুয়াল টু কে এর জন্য সত্য ধরে নিছো তুমি, তাহলে মানে কি আসলে n ইকুয়াল টু কে এর মান যদি ধরো কি হয় যে 1 হয় তার জন্য কিন্তু সত্য, 2 হয় তার জন্য সত্য, যে কোনো কে এর জন্য সত্য কিন্তু, তাহলে 1 2 3 এর জন্য যদি সত্য হয় পি কে এর জন্য সত্য, এটা কিন্তু ধরে নিছো তুমি। হ্যাঁ, তাহলে তুমি এখানে কিন্তু এরকম লিখতে পারো, দেখো এই P1 মানে কত হবে, 2 হবে কিন্তু আমরা জানি, ঠিক আছে? আর ধরো P2 কত হবে, 2 টু দা পাওয়ার 2, ঠিক আছে? আর P3 হবে 2 টু দা পাওয়ার 2 টু দা পাওয়ার 2, এরকম তোমার হবে ডট ডট দিয়ে, ধরো 2 টু দা পাওয়ার 2 টু দা পাওয়ার, এটা কত হবে, যেহেতু কে মাইনাস ওয়ান, তাই না, প্লাস ওয়ান, এটা কি বুঝতে পারলে? এটা কিন্তু ইনডাক্টিভ বাই 2 দ্বারা ইনডাক্টিভ অ্যাজাম্পশনের সাহায্যে কিন্তু লিখছি, তুমি কিন্তু ধরে নিছো যে এটা সত্য, pk লেস দ্যান অর ইকুয়াল টু 2 টু দা পাওয়ার k মাইনাস 1, তাহলে p1 ও k এর মান 1 এর জন্য সত্য প্রমাণ করছো, p2 ও k এর মান 2 এর জন্য সত্য, m পর্যন্ত সত্য তাই বলতে পারবা, তারপরে কিন্তু বলতে পারবো না, k পর্যন্ত সত্য বলতে পারবো, তারপরে কিন্তু বলতে পারবো না, এই k পর্যন্ত ব্যবহার করছি কিন্তু, নাকি দেখো বুঝতে পারোনি? Yes, sir. এটা কিন্তু তুমি এখানে লেখো যে বাই 2, তোমার ইন্ডাকটিভ অ্যাজাম্পশন, এটা আমি তোমাদের লেখা শিখাইছিলাম যে এটা খুব ইম্পর্টেন্ট, বাই, এটা কিন্তু তুমি বাই ইন্ডাকটিভ অ্যাজাম্পশন বাই 2 এটা। তাহলে এখন এখানে 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 দেখো একটা ই ধারা হয়ে গেল, তুমি সিম্পল একটা যদি ক্যালকুলেশন করো ইজিলি আমাদের প্রমাণ হয়ে গেল 2, ধরো এখানে কত হবে, এরপর কিছু নেই মানে 1, 2 টু দা পাওয়ার 0 মানে 1 তোমার, তাই না, 1, এটা হবে তোমার 2, এটা হবে তোমার 2 এর স্কয়ার, ঠিক আছে? এরকম করতে করতে লাস্টেরটা হবে তোমার 2 টু দা পাওয়ার k মাইনাস 1, এই প্লাস 1 কিন্তু এখানে, ঠিক আছে? এরকম লিখতে পারবা তুমি জাস্ট সূচকের নিয়ম অনুসারে। তাহলে এটাকে তুমি ই করলে কিন্তু একটা পেয়ে যাবা, এটাকে জানো, এটা কিন্তু আসলে 2 টু দা পাওয়ার 0, আসলে এখানে আমরা কিন্তু 2 টু দা পাওয়ার আরো সুন্দর করার জন্য এখানে 2 টু দা পাওয়ার 0 লিখে দিতে পারতাম, তাই না? ধরো 2 টু দা পাওয়ার 0 আর এটা হচ্ছে 2 টু দা পাওয়ার 1, তাহলে তুমি এটা জানো যে গুণোত্তর ধারার খুব সহজ জিনিস জানো, এটাকে তুমি লিখতে পারলে 2 টু দা পাওয়ার এরকম লিখতে পারতে যে 2, এটা কত হতো m, যেহেতু 0 থেকে শুরু হয়েছে m মাইনাস 1, ও সরি m দিচ্ছি কেন, আমি k দিয়ে লিখছি, সরি, টু দা পাওয়ার k, এই যে নিচেই কিন্তু মাইনাস 1 প্লাস 1, ঠিক আছে? অবশ্যই এটা লিখতে পারতে, এটা তোমরা সবাই জানো, আমার থেকে ভালো জানো আশা করি, ঠিক আছে না? এখন খেয়াল করে দেখো, আমরা ধরো এরকম আর একটা জিনিস লিখতে পারি, ধরো এটা হচ্ছে তোমার লেস দ্যান অর ইকুয়াল টু, ধরো লিখতে পারি আমরা এরকম 2 টু দা পাওয়ার, এটা জাস্ট একটা, এটা হচ্ছে ট্রিক খাটাইছি একটা, 2 টু দা পাওয়ার k মাইনাস 1 প্লাস 2 টু দা পাওয়ার 2k ধরো মাইনাস 1, এরকম লিখতে পারি আমরা, মানে এটা মানো কিনা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, বুঝতে পারছো? এরকম একটা আমরা ট্রিক খাতাইছি তোমার,
এটা হচ্ছে কেন লিখতে পারি বলো দেখি, এই যে কোনো কে এর জন্য এই অনেক থেকে কিন্তু এটা বড় তোমার, আমাদের প্রমাণ শেষ এটাই। যেহেতু আমরা এখানে একটা লিখে দিই, যেহেতু এটা আমরা জানি কিন্তু 2 টু দ্য পাওয়ার কে মাইনাস অন, এটা কিন্তু তোমার গ্রেটার দ্যান অর ইকুয়াল টু অন, ঠিক আছে, একের থেকে বড়, তার মানে বড় জিনিস দ্বারা রিপ্লেস করছি, ধরো ফর অল কে গ্রেটার দ্যান ইকুয়াল টু অন ধরো, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখানে তোমার এই যে দেখো আমরা পেয়ে গেছি, আমাদের প্রমাণ শেষ হয়ে গেছে ধরো, তাহলে দেয়ারফর আমরা কি পেয়ে গেলাম, 2 ইনটু দেখো 2 টু দা পাওয়ার কে, সরি এই যে 2 টু দা পাওয়ার কে মাইনাস 1, ঠিক আছে। এই কারণ দুটো একই জিনিস কিন্তু 2 ইনটু 2 দা পাওয়ার কে যোগ করলে তাহলে এখানে তোমার কি হবে, তাহলে তোমার কি হবে, এই যে দেখো এর পাওয়ারে যদি যোগ করে এক এক কেটে গেলে 2 টু দা পাওয়ার কে, এই যে এটা প্রুভ হয়ে গেল। দেখো কে প্লাস 1 এর জন্য তোমার এটাই হওয়ার কথা ছিল, এই যে তাই হয়েছে। দেখো যে পি কে প্লাস 1 এটা হচ্ছে তোমার লেস দ্যান অর ইকুয়াল টু 2 টু দা পাওয়ার কে, তাহলে আমরা কমেন্ট করে দিতে পারি যে কে এর জন্য যদি সত্য হয় কে প্লাস 1 এর জন্য সত্য হয়েছে, কিন্তু যে আমরা ফাইনালি বললাম যে দেয়ারফর পি কে প্লাস 1 লেস দ্যান অর ইকুয়াল টু 2 টু দা পাওয়ার কে। তাহলে এখন খালি কমেন্টটা করে দিলে হবে যে therefore আরেকবার therefore লিখি যে therefore ধরো 1 is true for, হ্যাঁ 1 is true for কত, n equal to k plus 1, k plus 1 এর জন্য সত্য। তাহলে আমরা বলতে পারি যে hence আমরা বলতে পারি, কি বলতে পারবো বলো দেখি, we conclude that by ধরো by the induction principle, by the induction সময় বেশি, induction principle by the induction principle যে pn less than or equal to 2 to the power 2n minus 1, ঠিক আছে, 2n minus 1 এরকমই ছিল বোধহয়, দেখো ভুল হলে, for all n greater than 1, এই যে ইন্ডাকশন এই প্রমাণ হয়ে গেল। সরি সময় একটু বেশি হয়ে গেছে, ঠিক আছে, আশা করি বুঝতে পারবে, এটা সহজ জিনিস। হ্যাঁ, তো কারো যদি প্রশ্ন না থাকে শেষ করি এখানে। হ্যাঁ জি স্যার, শেষ করে দিলে ভালো হয় স্যার। হ্যাঁ, শেষ তো বেশি হয়ে গেছে, 10 মিনিট বেশি হয়ে গেছে, সরি না যে একটু বেশি করতে গিয়ে শেষ। ঠিক আছে, তাহলে ভালো থাকো আর কি। এটা কিন্তু এর ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তুমি কিন্তু এই যে পিএন কত তা জানো না, কিন্তু তার এস্টিমেট বের করতে পারছো যে সেই পিএন কি জানি না, কিন্তু পিএন এর থেকে ছোট হবে, কারণ এইদিকে কিন্তু সংখ্যা হবে একটা, তুমি এখানে যদি পি 1 কোটি বসাও তাহলে 2 টু দা পাওয়ার 1 কোটি মাইনাস 1, সরি এখানে কি n মাইনাস 1 কি উপরে, আমি কি n মাইনাস 1 নিচেই লিখে বলছি নাকি, দেখো এখানে কিন্তু ভুল হতে পারে, এই সরি এই যে দেখো এটা ভুল লিখে বলতে হবে, তাই না, সরি এটা মিস্টেক হয়ে গেছে, তোমরা ঠিক করে নিও একটু, এখানে কিন্তু এই জায়গা মাইনাস 1 বোধহয় এখানে, যাও এরকমই হওয়ার কথা, বইয়ে কি আছে আমি ভুল করতে পারি, দেখো যে তো এই কিন্তু উপরে 2 টু দা বাই 2 এর মাথার উপর কিন্তু n মাইনাস 1, হ্যাঁ এটা দেখো আমি যদি ভুল করে থাকি 2 এর মাথার উপর n মাইনাস 1, তো ঠিক আছে, ভালো থাকো সবাই। তাই এর ইম্পর্টেন্স কি সেটা তোমাকে বুঝতে হবে খালি। ওকে ঠিক আছে, তাহলে আবার আগামী কিবা রোববার হবে, তারপর আমি চেঞ্জ করে দেবো শিডিউল। হ্যাঁ ঠিক আছে তাহলে, ওকে আল্লাহ হাফেজ। হ্যাঁ আসসালামু আলাইকুম।